জয় হিন্দ। আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত যে বৃত্তি পরীক্ষা হয় সেই বৃত্তি পরীক্ষার আজ আমরা 2019 সালের প্রশ্নটি সমাধান করব। এটি গণিতের প্রশ্ন। অলরেডি আমরা 2023 সাল এবং 2024 সালের গণিতের সম্পূর্ণ সেট সলিউশন দিয়েছি। তোমরা সেগুলো দেখবে, দেখার পরে এই 2019 সালের কোশ্চেনটা দেখবে এখানে কিভাবে কত সহজে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো চলো শুরু করি। প্রথম থেকে আমরা দেখে নিই প্রথমে কি আছে। 1 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তার আগে একটা জিনিস বলে দিই তোমাদের, এই প্রশ্ন পরীক্ষায় 100 নম্বরের, সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট এবং খুবই সহজ, কঠিন কিছুই নয় যদি আমরা একটু মন দিয়ে পড়াশোনা করি। তো দেখো 1 নম্বরে কি আছে, মৌলিকও নয় এবং যৌগিকও নয়। ঠিক আছে, মৌলিক ও যৌগিক নয় এমন সংখ্যাটি হলো, তাহলে কোন সংখ্যা? এমন সংখ্যাটি হলো 1, কারণ 1 নিরপেক্ষ সংখ্যা। এই যৌগিক নয়, মৌলিক নয়। আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা, ঠিক আছে, শূন্য, মৌলিক না যৌগিক, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তোমরা এই ক্লাসটা দেখবে, তাহলে সহজেই তোমাদের এই সমস্ত প্রশ্ন করতে কোনো সমস্যা হবে না। তারপর দেখো, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট না অসংখ্য। তাহলে দেখো, দুটো সংখ্যা দেওয়া আছে, মনে করো দুটো সংখ্যা দেওয়া আছে এরকম। দেখো এরকম দুটো সংখ্যা দেওয়া আছে 20 এবং 16। এই দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক মানে এই উৎপাদক 20তেও থাকবে এবং 16তেও থাকবে, মানে যে সংখ্যা দিয়ে 20কেও ভাগ করা যাবে, 16কেও ভাগ করা যাবে, এইরকম সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট। তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4, এখানে 4, এখানে দেখো আর কোনো সংখ্যা এর মধ্যে না, নেই। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে দুটি সংখ্যার মধ্যে যে কমন ফ্যাক্টর সেটা সবসময় নির্দিষ্ট, কখনোই সেটা অনির্দিষ্ট নয়। বোঝা গেল? সবসময় কি নির্দিষ্ট। তাহলে কী হবে উত্তর আমার? নির্দিষ্ট। তারপর দেখো, একটি যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কমপক্ষে, যৌগিক সংখ্যা আমরা কালকে পড়েছিলাম কমপক্ষে 3টি। কারণ কি? কারণ আমরা জানি মৌলিক সংখ্যা উৎপাদক 2টি, 1 এবং সেই সংখ্যা। কিন্তু 1 এবং সেই সংখ্যা বাদ দিয়েও অন্য 1 বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ হলে সেটি কি? সেটি যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বা কৃত্রিম সংখ্যা, তাই না? তারপরে দেখো, একটি আয়তাকার টেবিলের দৈর্ঘ্য এই গ্রেটার দ্যান মানে বড়, ছোট, সমান সমান প্রস্থ। তাহলে দেখো আয়তক্ষেত্র মানে কীরকম হয়? আয়তক্ষেত্র হয় এরকম, তাই না? তাহলে এই লম্বা অংশটা কি বলে? দৈর্ঘ্য, তাই না? আর এই অংশটা কি বলে? প্রস্থ। কারণ লম্বা অংশ দৈর্ঘ্য, ছোট অংশ প্রস্থ। দুটো যদি সমান হয়ে যায়, দৈর্ঘ্য এবং প্রস্থ, তখন কি হয়ে যায়? তখন বর্গক্ষেত্র হয়ে যায়, তাই না? আমরা জানি এটা বর্গক্ষেত্র হয়ে যায়। কিন্তু এই যে অংশটা বড়, এই অংশটা ছোট, তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় হবে প্রস্থ থেকে, তাই না? প্রস্থ থেকে দৈর্ঘ্য কী হবে? বড় হবে। তাহলে এখানে কী চিহ্ন বলবে? আমার এই চিহ্ন বলবে। ঠিক আছে, দৈর্ঘ্য বড়, প্রস্থ থেকে। তারপরে দেখো, একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার বিয়োগফল। একটি জোড় সংখ্যা, একটি বিজোড় সংখ্যা। ধরো একটি জোড় সংখ্যা মনে করো 6 আর একটি বিজোড় সংখ্যা মনে করো 3, তাহলে বিয়োগ করে কত হয়? 3। মনে করো জোড় সংখ্যা 10, বিজোড় সংখ্যা মনে করো 9, বিয়োগ করলে কত হয়? 1। মনে করো জোড় সংখ্যা 12, বিজোড় সংখ্যা মনে করো 5, বিয়োগ করলে কত হয়? 7। তার মানে জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা বিয়োগ করলে সর্বদা কী হবে? সর্বদাটি বিজোড় সংখ্যাই হবে। বোঝা গেল? তাহলে কী হবে উত্তর আমার? জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা বিয়োগ করলে উত্তর কী হবে? বিজোড় সংখ্যা। তোমরা লিখবে এখানে বিজোড়। তারপরে দেখো, সেকেন্ড ড্যাশ পরিমাপের একক। সেকেন্ড কিসের? সেকেন্ড সময় পরিমাপের একক, তাই না? খুব সহজ প্রশ্ন, একটু কঠিন না। কোন সংখ্যার কোনো অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান উভয়ই সমান? তাহলে কোন সংখ্যা স্থানীয় মান এবং প্রকৃত মান সমান? তাহলে একটা সংখ্যা দেওয়া আছে 5, 0, 3, 2, 1। এই সংখ্যার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? এবার দেখো তুমি এই 1-এর স্থানীয় মান, তো এই অঙ্কের স্থানীয় মান 1, প্রকৃত মানও 1, কিন্তু সেটা এককের স্থানে বলে তাই। কিন্তু দশকে হলে কী হবে? দশকে দেখো এর প্রকৃত মান কিন্তু 2, কিন্তু এর স্থানীয় মান 20, তাই না? কিন্তু এই শূন্য দেখো, শূন্য, এই শূন্যর স্থানীয় মানও 0, প্রকৃত মানেও 0। তার মানে স্থানীয় মান এবং প্রকৃত মান শূন্য কার? 0। কোনো অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হয়, সেটা হচ্ছে 0। ঠিক আছে, তারপরে দেখো 2 দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল আমাদের। এবার আমরা 2 দাগ করবো। কী আছে এখানে?
যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, আমরা সবকটি উত্তর লিখব। আমরা সবকটি প্রশ্নের উত্তরই দেব। কথায় লেখো, এই সংখ্যাটা কথায় লিখতে হবে। এবার দেখো, আমরা কথায় লেখার সময় কি করব, আগে স্থানীয় মান অনুযায়ী সাজিয়ে নেব, তারপরে আমরা লিখব, না হলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। তো দেখো, তাহলে এই সংখ্যাটি তোমরা কথায় কি লিখবে, আমরা এখানে লিখে নিয়েছি। এবার দেখো, বুঝতে আমাদের সুবিধা হবে কি, আমরা কোটির ঘরে 5 আছে না, তাহলে কি লিখব, 5 কোটি। লক্ষের ঘরে 6 আছে, 6 লক্ষ। তারপরে এই দুটো সংখ্যা মিলে হবে 80,000, তাই না, 80,051। উত্তর কি লিখবে, 5 কোটি 6 লক্ষ 80,051। 5 কোটি 6 লক্ষ 80,051 তোমরা কথায় লিখবে। তারপরে দেখো, বড় থেকে ছোট হিসেবে সাজাও। বড় থেকে ছোট, তাই না, বড় থেকে ছোট মানে প্রথমে সবচেয়ে বড় হবে, তারপর আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট। এবার দেখো, এক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সেটা কি জানি, যে কোনো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থেকে অবশ্যই বড় হয়, কিন্তু ভগ্নাংশ হওয়া দরকার কি, প্রকৃত ভগ্নাংশ। যে কোনো পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ থেকে অবশ্যই বড় হবে। তার মানে এই যে ভগ্নাংশ দেখো, উপরে প্রকৃত না, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়। তার মানে এই যে যে সংখ্যাগুলো আছে, এই প্রত্যেকটি সংখ্যায় কিন্তু এই যে প্রত্যেকটি ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ। তাই জন্য এই সবসময় কী হবে, এটা পূর্ণ সংখ্যা থেকে ছোট হবে। তার মানে এখানে সবচেয়ে বড় আমরা 1 বুঝতে পারছি। এবার দেখতে হবে যে এইগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে, এবার নিচে আমরা সাজিয়ে লিখি। তোমরা ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। তাহলে দেখো, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে 2-এর 9, 1-এর 3 আর 13-এর 18। এর মধ্যে কোনটা বড়? এবার দেখো, আমরা এই সমস্ত ভগ্নাংশগুলোর ক্ষেত্রে যে বড় ছোট নির্ণয় করার ক্ষেত্রে কী করবো, আমরা তলার যে লবগুলো সব সমান, এই তলার যে হরগুলো সব সমান করে নেব। তাহলে 18 আছে, এখানে 3 আছে আর 9 আছে, তাহলে 3, 9 এবং 18 লসাগু কত, লসাগু 18। তাহলে প্রত্যেকে কী করবো, আমি 18 করে দেবো। এবার দেখো, 9কে 18 করতে গেলে কী করতে হবে, আমার 9কে যদি 2 দিয়ে গুণ করে 18 হবে না, তাহলে আমরা লব এবং হরকে 2 দিয়ে গুণ করব। কারণ কি, আমরা প্রত্যেকেই জানি যে লব এবং হরের সঙ্গে যদি একই সংখ্যাতে গুণ বা ভাগ করা হয়, তাহলে ভগ্নাংশের মূল মানের কোনো পরিবর্তন ঘটে না। বোঝা গেল? তাহলে দেখো, এখানে কি হবে, এখানে 2 দুগুণ 4, নিচে 9 দুগুণ 18। তারপর এখানে দেখো, এই 6, এই 3কে আমি কী করবো, আমি 3কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে 18 হবে না। এই 1কেও কী করবো, আমি 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 1 6, 3 6 18। এবার তুমি ভাবছো যে কী করে গুণ করবে, তুমি এক কাজ করবে, এই 18 বেরোলো না, এই 18কে প্রথমে ভাগ করবে, এইগুলো দিয়ে ভাগ করে নেবে। 9 দিয়ে ভাগ করবে 2, 18কে কী করবে, 3 দিয়ে ভাগ করবে 6। ঠিক আছে, এরকম ভাগ করে দেবে। এবার এই ভাগফলটা কী করবে, উপর নিচে গুণ করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো 18 আছে নিচে, সুতরাং 1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। আমরা এখানে 1 দিয়ে গুণ করি, এখানেও 1 দিয়ে গুণ করি, তাহলে 13 উপরে আর নিচে 18। ঠিক আছে, এইবার দেখো, এই 18 ভাগের মধ্যে 4 ভাগ, 18 ভাগের মধ্যে 6 ভাগ, 18 ভাগের মধ্যে 13 ভাগ। আমাকে কি বলেছে, বড় থেকে ছোট। তাহলে দেখো, সবচেয়ে বড় তো পেয়ে যাচ্ছে আমি 1, তাই না, সবচেয়ে বড় এটা। তারপরে কোনটা হবে, 18 13, 18 6, 18 4, তাহলে নিশ্চয়ই 18 13 হবে। তার মানে এই 13/18 তার থেকে ছোটো, 1-এর থেকে ছোটো। এর থেকে ছোটো কোনটা, এইটা নিশ্চয়ই 6-এর 18, কিন্তু 6-এর 18 ছিল না, আমার ছিল কত, 1-এর 3, তাহলে 1-এর 3, তাতে ছোটো লাস্টে এই 2-এর 9, তাই না, 2-এর 9। তাহলে আমাদের লিখতে হবে যে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাই 1, তারপরে 3-এর 18, 1-এর 3, 2-এর 9। বোঝা গেল? খুবই সহজ, কঠিন তো একটুও নয়। তোমরা একটু যদি ভালো করে দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাই আমরা এইটা এইটা এইটা। ঠিক আছে, তারপরে দেখো পরের পেজে কী আছে আমরা ভালো করে দেখে নিই। এখানে দেখো, এখানে দেখো কী দেওয়া আছে, শূন্যস্থানগুলিতে উপযুক্ত সংখ্যা বসাতে হবে। ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিই সংখ্যাগুলো। এবার দেখো কি বলা আছে, এখানে 28 না নিচে 28, এখানে দেখো 16, এখানে 3-এর 4 এবং 20। এবার এই আমরা কি জানি যে প্রত্যেকটা ভগ্নাংশ দেখো সমান না। তার মানে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে লবকে এবং হরকে যে কোনো সংখ্যাতে গুণ করি বা ভাগ করি একই সংখ্যা দিয়ে, লবকেও যে সংখ্যাতে গুণ করব, হরকেও সেই সংখ্যাতে গুণ করলে বা ভাগ করলে, ভগ্নাংশের মূল মানের কোনো পরিবর্তন হয় না। আমরা সেই নিয়মকে কাজে লাগিয়ে এখানে আমরা সমাধান করব। তো দেখো কীভাবে করি। এবার দেখো, আমরা এই ভগ্নাংশটা লিখেছি। এবার আমরা এইখানটা দেখে আমরা সিদ্ধান্ত নেব
যে কোন সংখ্যার সঙ্গে কত গুণ করব বা ভাগ করব, ঠিক আছে। এবার দেখো 4-এর ভ্যালু এখানে 20 এসছে না, তাহলে নিশ্চয়ই এখানে 5 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে আমি কী করবো, 3কেও আমি 5 দিয়ে গুণ করে 3×5 = 15, বোঝা গেল। আবার দেখো এখানে 16 এসছে না, 16, তাহলে 16 কী করে আসলো, 16 4-এর নিশ্চয়ই 4কে 4 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 3কেও আমি কী করবো, 4 দিয়ে আমি গুণ করবো, 3×4 = 12, বোঝা গেল। আবার কেউ কেউ ভাববে যে যোগ, যোগ না, কিন্তু যোগ এবং বিয়োগ করলে কিন্তু হবে না, কিন্তু গুণ এবং ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে। তারপরে দেখো এখানে 4 28 এসছে কী করে, 4-এর সঙ্গে নিশ্চয়ই 7 গুণ করা হয়েছে, 4 7 28, তাহলে 3-এর সঙ্গে কী করবো, আমি 7 আমি গুণ করবো, 3 7 21। তাহলে আমার নির্ণয় উত্তর কত হবে, আমার উত্তর হবে এদিকে আমার 21, এখানে 12 আর এখানে 15, ঠিক আছে। তাহলে এইভাবে লিখলে আমার ভগ্নাংশটি সম্পূর্ণ হবে, বোঝা গেল। তারপরে দেখো ঘয়ে কী আছে, একটি দড়ির দৈর্ঘ্য, ঘয়ে কী আছে, একটি দড়ির দৈর্ঘ্য 12 মিটার 48 সেন্টিমিটার, দড়িটিকে সমান 6 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা কি করব, এই যে 12 মিটার 48 সেন্টিমিটারকে 6 দিয়ে ভাগ করব, উত্তর আমি পেয়ে যাব। তো দেখো আমি ভাগ করি, আমি এখানে, তো দেখো অঙ্কটা আমরা দুভাবে করব, ঠিক আছে। এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। কী করলাম, আমি এই 12 মিটারকে কী করবো, আমি এই সেন্টিমিটার আছে না, টোটালটাকে আমি একটা এককে কনভার্ট করে নেবো, ঠিক আছে। 12 মিটারকে কী করলাম, আমি সেন্টিমিটার করলাম, তাহলে 12 গুণ 100 করলে 12 সেমি হয়ে যায়। 12 গুণ 100 করলে কী হয়, কারণ মিটারকে যদি আমি 100 গুণ করি সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে কী করলাম, আমি 12 গুণ 100 মানে 1200 সেন্টিমিটার, সঙ্গে আরও 48 সেন্টিমিটার ছিল, যোগ করলাম। যোগ করে কী দাঁড়ালো আমার, এই 1248 সেন্টিমিটার, ঠিক আছে। এটাকে আমি 6 দিয়ে ভাগ করব, অথবা কি আমি এই 12 মিটার 48 সেন্টিমিটারকে আমি ডাইরেক্ট 6 দিয়ে ভাগ করতে পারি। তো দেখো ভাগটা আমি করে দেখাই তোমাদের। আমি এবার 6কে আমি 12কে 6 দিয়ে ভাগ করি, দুবার যায়, 6 × 12, তাই না। এবার দেখো এখানে কি হয়, এখানে আমার 0 বিয়োগ করলে এই 4 নেমে যায়, তাহলে 6 দিয়ে কি 4কে ভাগ করা যায়, যায় না, 0 বাদ যায়, তাই না, 0 বাদ, 6 0 0, এর বিয়োগ করলে কত হয়, 4। এবার নেমে গেল এখানে 8, 6 দিয়ে 48 মধ্যে কবার যাবে, 6 8 48, তাই না, 48 মিলে গেল। তাহলে 208 সেন্টিমিটার, তাই না, 208 সেমি। কিন্তু আমার উত্তর কি মিটার আছে না, আবার কি করব, এই সেন্টিমিটারকে আবার মিটারে কনভার্ট করতে হলে কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী করব, আমি এই 208কে আমি 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করার সময় কী হয়, আমরা জানি কোনো সংখ্যার পয়েন্ট না থাকলে কী হয়, পয়েন্ট শেষে আছে, তাহলে ভাগের সময় পয়েন্ট বাদিকে যায় 2 ঘর, কটা শূন্য আছে, 2টো ঘর, 2টো শূন্য আছে, 2 ঘর বাদিকে যাবে, মানে 1 2, মানে 2.08 মিটার, তাই না, অথবা 2 মিটার 8 সেমি, ঠিক আছে, 2 মিটার 8 সেন্টিমিটার লিখতে পারি আমরা। অথবা আমরা কি করতে পারি, এটাকে ডাইরেক্ট ভাগ করে দেবো, ঠিক আছে। এখানে কি করব, 12 মিটার লিখেছি আমি, তাহলে 6 12 মধ্যে কবার যাবে, দুবার যাবে, 6 2 12, তাই না, মিটে গেল। এবার দেখো এখানে কি আছে, এই দুইটা কি আসবে, 6 দিয়ে ভাগ করেছি মিটারকে, তাহলে দুইটা মিটার হবে না, 2টা মিটার। এবার কি নামলো, এখান থেকে 4 নামলো, তাই না। তাহলে 4 কি যায় এর মধ্যে, যায় না, তাহলে 6 দিয়ে 4 দিয়ে ভাগ করা যায় না, 8টাও নেমে গেল, তাই না। তাহলে 6 দিয়ে 48 মধ্যে কবার যাবে, 6 8 48, তাই না। তাহলে 8 কী হবে, সেন্টিমিটারে ভাগ করলাম না, তাহলে 48 এখানে তলা দিয়ে আমি, মিলে গেল, তাহলে 8 সেমি। তাহলে এখানেও দেখো 2 মিটার 8 সেন্টিমিটার, তুমি যেমনই করো না কেন উত্তর তোমার একই আসবে, বোঝা গেল। খুবই সহজ অঙ্ক, একটু কঠিন নয়। তো দেখো পরের পৃষ্ঠাটা কী আছে, আমি যদি ভাগ করি তাহলে কত হবে, 2 মিটার 8 সেন্টিমিটার হয়ে গেল। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, এই উমদাকে দেখো কী আছে, 0.45কে সামান্য ভগ্নাংশে পরিণত করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো ভালো কথা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি আমরা, কী আছে দেখো, 0.45, তাই না। এবার দেখো আমরা কি জানি, আমরা কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কি, প্রথমে কী লিখবো, সংখ্যাটা লিখে নেবো, তাই না, লিখে নিলাম। এবার দেখো নিচে দাগ দেবো, এইবার দশমিকের জন্য কী লিখবো, একটি 1 লিখবো, এবং দশমিকের পরে ডান দিকে যত ঘর থাকবে ততগুলো শূন্য দেব। দশমিকের পরে ডান দিকে 2টো ঘর না, 1টা 2টো শূন্য বসে গেল। এবার কি বলেছে, এই সংখ্যাটা কিন্তু আমার সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেল, এই ছিল দশমিক, হয়ে গেল ভগ্নাংশ। এবার বলছে লঘিষ্ঠ আকারে, মানে ছোট আকারে করতে হবে।
তাহলে কী করবো আমি, এই সংখ্যাটাকে আমি দেখতে পাচ্ছি যে 5 দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করি আমি, 5 নং 45, 5 দিয়ে ভাগ করলে 5 কুড়ি 100। তার মানে নির্ণেয় লঘিষ্ঠ আকার কত হবে, 9/20 আমার উত্তর। বুঝা গেল? এটি আমার উত্তর। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। তুমি সকাল 7টা 30 মিনিট থেকে 9টা 15 পর্যন্ত পড়াশোনা করেছো। তুমি কতক্ষণ পড়াশোনা করেছো? তাহলে এক কাজ করবো, 9টা 15 থেকে আমি 7টা 30 বাদ দেবো আমি, তাহলে পেয়ে যাবো যে কতক্ষণ পড়াশোনা করেছি আমি। তাহলে দেখো কতক্ষণ পড়াশোনা করেছি আমি বিয়োগ করে দিই আমি। এবার দেখো এই 9টা 15 আছে আমার, 9টা 15 আর এদিকে কত 7টা 30, তাহলে বাদ দিই আমি। এইবার দেখো ভালো করে দেখো, এখানে উপরে 15 মিনিট আছে না, 15 মিনিট, এখানে 30 মিনিট। তাহলে 15 মিনিট থেকে কি আমি 30 মিনিট বাদ দিতে পারি? আমি পারি না, আমি সম্ভব না। তাহলে কি করবো আমি, বুদ্ধি করে এখান থেকে আমি 1 ঘন্টা আমি এখানে নিয়ে যাব। ঠিক আছে, আমরা কি জানি 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে এখানে 1 ঘন্টা যদি আমি এখানে নিয়ে যাই তখন সেটা কী হবে, 60 মিনিট হয়ে যাবে। তার মানে এখানে কী হবে আমার, এর সঙ্গে আরও আমার 60 যোগ হবে, তাই না? এবার দেখো 60 আর 15 75, তাই না? এবার মিনিটে কি থাকলো আমার 75, আর ঘন্টায় আমার 1 ঘন্টা কমে গেছে না, ঘন্টায় কত হবে আমার 8। তাহলে দেখো এবার আমি এই 75 থেকে, এবার আমি 75 থেকে 30 আমি বাদ দিই, তাহলে কত হয়, এই 5 থেকে 0 গেলে 5, আর 7 থেকে 3 গেলে 4, তাই না? এই মিনিট। আর এখানে দেখো 8 থেকে 7 গেলে 1, তাহলে 1 ঘন্টা 45 মিনিট আমি সকালবেলা পড়াশোনা করছি। যদিও খুব কম পড়াশোনা, তবে তুমি 1 ঘন্টা 45 মিনিট তুমি পড়াশোনা করেছো সকালবেলা। তাহলে লিখবে কি, তুমি লিখবে যে আমি সকালবেলা 1 ঘন্টা 45 মিনিট পড়াশোনা করেছি। ঠিক আছে, তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে। একটি ভাজক অঙ্কে কত বলেছে এখানে, 15 বলেছে ভাজক, ভাগফল 4, ভাগশেষ 12 হলে ভাজ্য কত? তো দেখো কীভাবে করি অঙ্কটা। তাহলে দেখো আমরা পাতিয়েছি যে ভাজক কত, ভাজক 15 আর ভাগশেষ 12 আর ভাগফল 4, তাহলে আমার ভাজ্য কত? তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এই ভাগফল এবং ভাজক গুণ করলে তার সঙ্গে যদি 12 যোগ করি তাহলে ভাজ্য পেয়ে যাবো আমি। এটা আমরা প্রত্যেকে আগের একাধিক অঙ্ক, আগে আমি অন্তত 40খানা সেটে বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু সেখানে দেওয়া আছে, এবং সেইখানে এই ধরনের অঙ্ক বারবার এসেছে যে এইভাবে বার করতে হবে। তখন আমরা বারবার বলেছি যে এই ভাজকের সঙ্গে যদি আমি ভাগফল এবং ভাগফল গুণ করে এই ভাগশেষ যোগ করি তাহলে এটা পেয়ে যাবো আমি। তাহলে এখানে কী করে পারবো আমি, 15 গুণ 4, তাই না? 4×15 কত হয় 60, এর সঙ্গে আমি 12 যোগ করে দিই আমি, কত হয় 60 আর 12 72। তাহলে এই সংখ্যাটা আমার 72। তোমরা লিখবে যে ভাজ্য 72। বুঝা গেল? তোমরা এই অঙ্কটা দেখবে, ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখবে। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ।